আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন মায়েদের জন্য কিছু টিপস নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো আছো। এর সঙ্গে শুরু করছি আজকের আলোচনা। সবার প্রথমে বলি, একটি নতুন শিশু একটি আনন্দ এবং একটি অলৌকিক ঘটনা, সব একটি সুন্দর বান্ডিলের মধ্যে গণ্যিত। যদিও আশেপাশের সবাই শিশুকে আলিঙ্গন করে এবং মূল্যবান মুহূর্তগুলি উপভোগ করে, একজন নতুন মায়ের জন্য এটি একটি উদ্বেগজনক সময় হতে পারে। প্রতিটি কাশি, প্রতিটি হাঁচি, প্রতিটি হাহাকার একটি নতুন মাকে আতঙ্কে পাঠাতে পারে। তবে মনে রাখবেন, সমস্ত নতুন জিনিসের মতো মাতৃত্বের একটি শেখার বক্রতা রয়েছে। আপনি এটা অবশ্যই বের করবেন। যদিও একটি নবজাতকের 24 ঘন্টা নিরীক্ষণের প্রয়োজন, নতুন মাকে তার শিশুর প্রতিটি শব্দ বা নড়াচড়ার জন্য চিন্তা করতে হবে না। কখনো কখনো হাহাকার খাওয়ানো বা আরামের জন্য হয়, কিন্তু অন্য সময়ে এটি উদ্বেগের কারণ হতে পারে। নবজাতকের কিছু সাধারণ সমস্যা যা মায়েরা নজর রাখতে পারেন, তার মধ্যে রয়েছে নবজাতকের জন্ডিস। চিন্তা করবেন না, যদি আপনার নবজাতকের জন্মের পরপরই তাদের ত্বকে হলুদ আভা দেখা দেয়, এটি জন্ডিসের লক্ষণ এবং এটি সাধারণ অবশ্যই। এটি বিলিরুবিনের বিল্ডআপ দ্বারা সৃষ্ট হয়, যা সাধারণত লিভার দ্বারা প্রক্রিয়া করা হয়। একটি নবজাতকের যকৃৎ বিলিরুবিন প্রক্রিয়াকরণ এবং এটি নির্গত করার জন্য এখনও খুব অপরিপক্ক হতে পারে। শিশু যকৃতের কার্যকারিতা ভালো হওয়ার সাথে সাথে এটি শেষ পর্যন্ত চলে যাবে। আর যদি জন্ডিস কেটে না যায় বা বাচ্চাকে বাড়িতে আনার কয়েক সপ্তাহ পরে ফিরে আসে, এটি লিভারের সমস্যার লক্ষণ হতে পারে। এছাড়াও শিশুর যে কলিকের ব্যাপার, সেটা নিয়ে চিন্তা করার কখনো দরকার নেই। যদি কখনো কখনো আপনার শিশু তাদের সমস্ত প্রয়োজনের যত্ন নেওয়া সত্ত্বেও কান্না বন্ধ না করে, ক্রমাগত কান্না কলিকের লক্ষণ হতে পারে। বদহজম এবং গ্যাসের কারণে শিশুদের মধ্যে কলিকের ব্যথা হয়। প্রতিটি খাওয়ানোর পরে শিশুর খোঁচা লেগেছে তা নিশ্চিত করা সাহায্য করতে পারে। কিন্তু যদি শিশুটি জ্বর বা ফুসকুড়ির মতো অন্যান্য লক্ষণ প্রকাশ করে, তখন আমাদের অবশ্যই চাইল্ড স্পেশালিস্টদের পরামর্শ নেওয়া উচিত। এরপরে বলি থ্রাশ নিয়ে। যদি আপনার শিশুর মুখের ছাদে, গালের ভেতরে এবং জিভে সাদা দাগ থাকে, এটি থ্রাশের একটি উপসর্গ। এটা একটি ব্যাকটেরিয়া সংক্রমণ। শিশুর মুখের ভেতরে আলতো করে পরিষ্কার করার জন্য একটি ভেজা কাপড় ব্যবহার করুন। খাওয়ানোর আগে এবং পরে আপনার যে ব্রেস্টটাও পরিষ্কার করবেন অবশ্যই। কিন্তু যদি সংক্রমণটি বেশি ছড়িয়ে পড়ে, মুখের কোণে ফাটল দেখা দেয় বা রক্তপাত হয়, অবশ্যই আপনার শিশুরোগ বিশেষজ্ঞ একটি চিকিৎসাজনক মলম বা ওষুধের পরামর্শ দিতে পারে। অবশ্যই দেখিয়ে নেবেন চাইল্ড স্পেশালিস্টকে। বলবো জন্মদাগ বা বার্থমার্ক। যদি আপনার শিশু বড় রঙিন জন্মচিহ্ন থাকে, তা জন্মের সময় উপস্থিত থাকতে পারে বা তারা নবজাতকের মধ্যে উদ্ভাসিত হতে পারে। শিশুর বয়স বাড়ার সাথে সাথে এটি সাধারণত বিবর্ণ হয়ে যায়। কিন্তু যদি জন্মের চিহ্ন চোখের চারপাশে থাকে এবং দৃষ্টিশক্তিতে হস্তক্ষেপ করে, যদি সেগুলি চোখের পাতা বা কপালে থাকে, অবশ্যই চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এরপর আমরা আলোচনা করব গুটি ফুসকুড়ি নিয়ে। যদি দেখেন আপনার শিশুর ডাইপারের আশেপাশে ফুসকুড়ি হচ্ছে, এটি শুধুমাত্র শিশুর কোমল ত্বক ভেজা ন্যাপির প্রতিক্রিয়া। নিশ্চিত করুন যে আপনি নিয়মিত শিশুর ন্যাপি পরিবর্তন করছেন এবং সেই জায়গাটি প্রচার করা ডাইপার ফুসকুড়ি প্রতিরোধ করতে সাহায্য করে। কিন্তু যদি ফুসকুড়ি গুরুতর হয়, নিরাময় না হয় বা খোলা ক্ষত থাকে, তারপরে আপনার শিশুকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। এরপর আমি মায়েদের সম্পর্কে কিছু বলছি। বুকে দুধ খাওয়ানো শব্দটা যতটা সহজ মনে হয়, এটি কেবল শিশু এবং বুকে দুধের সম্পর্ক নয়, কিন্তু তা নয়। প্রক্রিয়ায় আপনি অনেক অস্বস্তিকর বোধ করতে পারেন এবং আপনার ব্রেস্টে ব্যথা অনুভব হতে পারে। এছাড়াও এটি একটি মানসিকভাবে পরিশ্রমী এবং শারীরিকভাবে ক্লান্তিকর কাজ। যাই হোক, যখন আপনি আপনার ছোট্ট একটি সঙ্গে সুতরাং সর্বদা যথাযথ বিশ্রাম নিতে এবং সঠিক পুষ্টি বজায় রাখতে ভুলবেন না। এবার বলবো তোমাদের ঘুম নিয়ে। অনেক বাবা মা আপনাকে সতর্ক করবেন যে বাচ্চা হওয়ার পর আপনার খুব বেশি ঘুম হবে না, এবং এটা সত্য, কিন্তু তার মানে এই নয় যে আপনি বিশ্রাম পাবেন না। ঘুমিয়ে পড়ুন। যখন আপনার শিশুটি জেগে থাকার মতো করে, তখন আপনি তার যত্ন নেবেন।
এবার বলবো বাবার সাথে বন্ড। বেশিরভাগ বাবা তার প্রাথমিক বছরগুলিতে শিশুর সাথে বন্ধনের অভাবের অভিযোগ করেন। একজন নতুন মা হিসেবে সবসময় শিশু এবং বাবাকে কিছু সময় একা দিন। এটি কেবল তাদের বন্ধনে সহায়তা করবে না, তবে শিশুটি আপনার চেয়ে অন্য কেউ হতে শিখবে। উপরন্তু এটি আপনাকে বিশ্রামের অনুমতিও দেবে। এছাড়াও আপনার শিশু কি ভালোভাবে সাড়া দেয় তা বুঝতে আপনার সময় লাগবে, সুতরাং বিভিন্ন কৌশল চেষ্টা করতে ভয় পাবেন না। যখন এটি একটি নবজাতকের কথা আসে, তখন আপনি কখনোই জানেন না যে আপনার কি প্রয়োজন। অতএব আপনার শিশুর প্রয়োজন হতে পারে এমন জিনিসগুলো নিয়ে সর্বদা প্রস্তুত থাকুন। জামা কাপড় থেকে শুরু করে ডাইপার, তোয়ালে ইত্যাদি সব কিছুই সাথে নিয়ে যাবেন যেখানেই যাবেন। আরও একটা কথা, যেটা হচ্ছে যে নবজাতকের যত্ন নেওয়া সহজ কাজ নয় এবং আপনাকে একা এটির মধ্য দিয়ে যেতে হবে না। সাহায্য চাইতে ভয় পাবেন না। এটা সময় লাগবে, কিন্তু আপনাকে এটি অতিক্রম অবশ্যই করতে হবে। এইবার বলি খাওয়া দাওয়ার ব্যাপারে। একজন ব্রেস্টফিড করানো মায়ের পুষ্টির চাহিদা একজন গর্ভবতী মহিলার প্রয়োজনের সেম। সুতরাং একজন নতুন মা হিসেবে আপনাকে একই ডায়েট চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় যা আপনি গর্ভবতী হওয়ার সময় করেছিলেন। প্রকৃতপক্ষে একজন ব্রেস্টফিড করানো মহিলা হিসেবে আপনার গর্ভাবস্থায় যা প্রয়োজন তার থেকে প্রতিদিন 200 থেকে 220 বেশি ক্যালোরির প্রয়োজন হয়। খাদ্যের একটি বড় অংশ ভিটামিন, প্রোটিন, জটিল কার্বোহাইড্রেট, ফাইবার এবং ভালো চর্বি থাকা উচিত। আপনার খাদ্য তালিকায় ফল এবং সবজি যোগ করুন। ফল এবং সবজিতে উপস্থিত ভিটামিন, খনিজ এবং ফাইবার আপনাকে সুস্থ, পুষ্ট এবং শক্তি যোগাবে। সুতরাং প্রতিটি খাবারে ফল এবং সবজি দিয়ে আপনার অর্ধেক প্লেট পূরণ করার চেষ্টা করুন। প্রোটিন সমৃদ্ধ খাবার এবং আয়রন অন্তর্ভুক্ত করুন। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন চর্বিবিহীন মাংস, ডিম, মাছ, দুধ, পনির এবং মটরশুঁটি প্রসব থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করে। একইভাবে আয়রন অপরিহার্য, বিশেষত মহিলাদের জন্য যারা প্রসবের সময় প্রচুর রক্ত হারিয়েছেন, কারণ এটি নতুন রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। কিছু আয়রন সমৃদ্ধ খাবার হলো মটরশুঁটি, টোফু এবং মাংস। অতি অবশ্যই হাইড্রেট থাকুন। ব্রেস্টফিড মায়েরা যদি পর্যাপ্ত তরল পান না করেন, তবে তাদের নিষ্কাশন হওয়ার ঝুঁকি থাকে। তাই প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস জল পান করা নিশ্চিত করুন। অনুসরণ করার পরামর্শ: প্রতিবার যখন আপনি আপনার শিশুকে ব্রেস্টফিড করাবেন, তখন 1 গ্লাস জল পান করুন। আপনি আপনার খাদ্য তালিকায় ফলের রস, ভেষজ চা, স্যুপ এবং দুধও অন্তর্ভুক্ত করতে পারেন, তবে ক্যাফিন এবং অ্যালকোহল ভিত্তিক পানীয় এড়িয়ে চলুন। প্রসব পূর্ব ভিটামিন গ্রহণ চালিয়ে যান। আপনি যদি ব্রেস্টফিড করান, তাহলে আপনাকে প্রসব পূর্ব ভিটামিন বা প্রসবোত্তর মায়েদের জন্য নির্দিষ্ট কোনো ভিটামিন গ্রহণ করা চালিয়ে যেতে হবে। আপনি যদি ব্রেস্টফিড না করান কিন্তু তারপরও ভিটামিন পেতে চান, আপনার ডাক্তারের সঙ্গে তাহলে কথা বলতে হবে আপনাকে। ধীরে ধীরে ওয়েট কমান। সন্তান প্রসবের পরে আবার আকারে ফিরে আসার জন্য তাড়াহুড়ো করবেন না, কারণ দ্রুত ওয়েট লস আপনার ব্রেস্টফিড সরবরাহকে প্রভাবিত করতে পারে। ডায়েট পিল খাওয়া থেকে বিরত থাকুন। এতে ক্ষতিকর ওষুধ রয়েছে যা বুকের দুধের মাধ্যমে আপনার শিশুর কাছে যেতে পারে। ধীরে ধীরে এবং নিরাপদে ওজন কমানোর জন্য বাড়িতে সহজ কার্ডিও ব্যায়াম করাই সবচেয়ে ভালো। ডেলিভারির পরে সুস্থ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে কেউ তাদের ছোটটির সঠিক যত্ন নিতে পারে। তবেই আপনি এবং আপনার শিশু সুস্থ থাকবেন।